কিরে বাবু, কোথায় গিয়েছিলি? কল করে পাওয়া যায় না কেন? আমার চিন্তা হয় জানিস না। তোকে পাঠানোটা কি আমার ভুল হয়েছে? মা মা মা, শান্ত হও, এত উত্তেজিত হইও না। আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম শুধু। কেন বেরিয়েছিস? একদম এদিক ওদিক বেরোনোর দরকার নেই। আর শোন, মানুষজনের ভিড়ে বেশি যাবি না। আর মেয়ে মানুষরা যেখানে থাকবে ওখানকার সীমানাও পেরোবি না। দূরে দূরে থাকবি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ মা, বুঝেছি। তুমি এত চিন্তা করো না, সবকিছু ওকে থাকবে। তুমি নিজের খেয়াল রেখো। আমি এখন রাখছি, পরে কথা বলবো। কথা বলা শেষ হতেই ডায়ান ফোরন কেটে বলে ওঠে, কি রে, সেই একই বাণী? মেয়েদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলবি। মায়েরই বা কি দোষ দিব বল? সেই ইনসিডেন্ট গুলো মা ভুলতে পারে না। অনেক বড় প্রভাব বিস্তার করে রেখেছে মায়ের মনে। ভয় থেকে এসব নিষেধাজ্ঞা জারি করে রাখে সব সময়। বুঝতে পেরেছি। থাক, বাদ দে এখন এসব। খেয়ে নিবি, চল। খাবার দিয়ে গেছে। তুই তো বাইরে সবার সামনে খাবি না, তাই ঘরেই খাবো সবাই একসাথে, আয়। চল, প্রচন্ড খিদে পেয়েছে। চার বন্ধু মিলে একসাথে সকালের খাওয়া দাওয়া সারছে। মুখের মধ্যে এক গাদা আপেল ঢুকিয়ে ঈশান বলে ওঠে, তোর বোন দিয়ার তো বিয়ে হয়ে গেল, এবার তো তোর পালা দায়ান। কোনো মেয়েকে পটিয়ে রাখছিস নাকি? দায়ান হেসে জবাব দেয়, ধুর, আমি আর মেয়ে পটানো, ও কাজ আমার দ্বারা হবে না। তোর মতো নই আমি। ঈশানের পিঠে চাপড় মেরে রাফিদকে বলে ওঠে, তাই তো কথা। ঈশান তো মেয়ে পটিয়ে চুটিয়ে প্রেম লীলা সারছিস, তা বিয়েটা কবে খাওয়াচ্ছিস তাই বল। প্যারা চেল, খুব শীঘ্রই ঈশান মাহমুদের বিয়ে খাচ্ছিস তোরা, কনফার্ম। রাফিদকে পাল্টা প্রশ্ন ছড়ে দায়ান। তারপর তোর খবর বল রাদীপ। তোর মা তো মেয়ে দেখছে তোর জন্য, তা পছন্দ হলো কাউকে? মায়ের যত বাসাবাসি, এত সহজে কি আর মনে ধরে কাউকে? ঈশান বলে ওঠে, আরে পছন্দ হয়ে যাবে একটাকে, তোরও বিয়ে সানায় বাজলো বলে। আর এদিকে আমাদের রূপবানকে দেখ, যারই সবার আগে বিয়ে হওয়ার কথা, এই জন্মে আর তার বিয়ে দেখার শখ মিটবে কিনা জানি না। আহরারের কাজ চাপড়ে হাসতে হাসতে জবাবটা রাদিফই দেয়, রোববারের তো আবার কাউকেই পছন্দ হয় না। মাঝখান থেকে দায়ান বলে ওঠে, শুধু কি তাই, মনে আছে দেশ সেরা সেই সুন্দরীর কথা? নাম করা ডেকোর কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ছিল। আহরারের কোম্পানি WAK এর সাথে যুক্ত ছিল কোম্পানিটি বেশ অনেক দিন। সেই মেয়ে কতটা ধর্ণা দিয়ে পড়েছিল ওর পায়ে, তোরাই বল। আমরা তিন বন্ধু সেই মেয়েকে দেখে পাগল ছিলাম। আহরারকে দেখেছিলি? মেয়েটার দিকে ফিরেও তাকালো না। কি করেনি সেই মেয়েটা আহরারের মন পাওয়ার জন্য? শালা আইসা কয় কি, তার নাকি চোখ আটকায় না ওই মেয়ের দিকে। ঈশান লাফিয়ে উঠে দায়ানের মুখের কথা কেড়ে নিয়ে বলে, আমি নিশ্চিত ওই মেয়ের মতো মেয়ের দিকে তাকায়ও ওর চোখ আটকাইল না। পৃথিবীর আর কোনো মাইয়ার দেখা এই চোখ আর আটকাইবই না। রাফি তো সায় দিয়ে বলে ওঠে, সুতরাং আমাদের রোববানেরও আর বিয়ে হবে না। তার বিয়ের আশায় বসে থেকে আমাদের চুল দাড়ি পেকে মরে কবরে গিয়ে ভূতি হয়ে যাব। এবার সরাসরি আহারকেই প্রশ্ন করে দায়ান, কি রে সুন্দর পোলা, তোর কি চোখ আটকাবে না রে কাউকে দেখে? তোর বিয়ে খাওয়ার যে বড্ড শখ আমাদের। আহরার হেসে উঠে জবাব দেয়, আটকেছে তো। হাত দিয়ে মাছি তাড়ানোর মতো ভঙ্গি করে ব্যঙ্গ করে দায়ান আহরারের কথাকে পুনরাবৃত্তি করে বলে, আটকেছে। রাফিদ, ঈশান ও যেন একটু ব্যঙ্গসারে হাসলো। হাসতে হাসতে কমলার কোয়া মুখে পুড়তে লাগলো তিন বন্ধু। তারপর ধুম করে থেমে গেল খাওয়া। চোখ তুলে সর্বপ্রথম দায়ান চাইলো, অতঃপর রাফিদ আর ঈশান একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে ইঙ্গিত করলো। তিনজনেই কি একই কথা শুনেছে কিনা? যখন তিনজনের কথা শোনা একই ছিল বুঝতে পারে, ঝট করে তাকালো আহরারের দিকে। তিন বন্ধুই সাই করে এসে একেবারে মুখের উপর ঝুঁকে তাকিয়ে আছে। ঘটনার আকস্মিকতায় আহরার একটু ভড়কে পিছিয়ে যায়। ভয় পাওয়ার স্বরে বলে, এমন করে দেখছিস কেন? দায়ান প্রশ্ন করে, কি বললি তুই একটু আগে? আটকেছে মানে? তোর ওই প্রশ্নেরই তো উত্তর দিলাম। চোখ আটকেছে কাউকে দেখে, তাই বললাম। রাদীপ অবিশ্বাসের সুরে আহরারের গালে কপালে হাত দিয়ে দেখতে দেখতে বলে, এই তোর শরীর ঠিক আছে? ঈশান জবাব দেয়, এই না না, ওর শরীর ঠিক নেই, ওর মাথাও ঠিক নেই।
চল চল, ওকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, চল। এই বলে সে প্রায় আহরারকে কোলে তুলে নেওয়ার প্রয়াস করে। এদিকে ঈশানের কথায় দায়ানের উত্তর। আরে গ্রামে তো ভালো ডাক্তার নেই, আছে হাতুড়ে ডাক্তার। ঈশান আহরারকে টানাটানি করতে করতেই বলে, আরে হাতুড়ি দিয়ে হবে, ওই হাতুড়ি ডাক্তার হাতে দিয়ে বলবো ওর মাথায় একটা বাড়ি মারতে, এক বাড়ি মারলে ওর মাথা ঠিক হয়ে যাবে। নিয়ে চল চল। তিন বন্ধু সত্যি সত্যি আহরারকে নিয়ে টানা হস্রা শুরু করে দিয়েছে। আহরার চেঁচিয়ে বলে, আরে করছিস কি, ছাড় ছাড় আমাকে। রাদীপ আহরারের মুখে দুহাত বুলিয়ে বলে, না বন্ধু, তোকে আমরা এভাবে অকালে পাগল হতে দিব না। কুশি এক খুশি মারে আহরার রাফিদের পেট বরাবর। উফ করে ছিটকে সরে যায় সে। বেটা আমাকে পাগল মনে হয় কোন দিক দিয়ে? ঈশান বলে, তুই বললি তোর চোখ আটকাচ্ছে না কোনো মেয়েকে দেখে, এটা কখনো বিশ্বাসযোগ্য? তুই বল। দোস্ত ট্রাস্ট মি, আমি সত্যি বলছি। আহরারের দুকা জড়িয়ে দায়ান বলে, সিরিয়াসলি বলছিস? তুই সত্যি করে বলতো, একদম সত্যি, এর মধ্যে কোনো ফাইজলামি নাই? সত্যি বলছি, আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। অবশেষে আহরার খানের চোখে কোনো মেয়ে ধরা পড়লো। তবে রাদীপ পেটে হাত বুলাতে বুলাতে কৌতূহলী স্বরে প্রশ্ন করে, এই কোথাকার মেয়ে রে, দেখতে কেমন? এই গ্রামেরই মেয়ে। ঈশান বলে, সারা দুনিয়া ছেড়ে তোর চোখ পড়লো গ্রামের মেয়ে, এটা যদি সত্যি হয়ে থাকে তবে ওই মেয়ের সাথে তোর বিয়ের ব্যবস্থা করতে যা যা করা লাগে আমরা করব, তুই শুধু আমাদের ইশারা দিবি। কি অদ্ভুত, কত ফাস্ট ফাস্ট চিন্তা ভাবনা তোদের। দায়ান বলে, এই চোখ কখন আটকালো তোর আজ? আরে না, গতকাল গ্রামে ঢোকার সময়। শালা আর এখন জানাচ্ছিস আমাদের? রাদীপ বলে, দে কিলান শালারে। এই বলে তিন বন্ধু এক প্রকার হাতাহাতি লাগিয়ে দেয় আহরারের সাথে। বেচারা আহরার বন্ধুদের চাপে পিষ্ট হতে থাকে। এমন কালো কুশ্চিত মেয়ের জন্য যে এত ভালো সম্বন্ধ পাওয়া গিয়েছে সেটাই তো অনেক বড় ব্যাপার। সেখানে বয়স নিয়ে মাথা ঘামানোটা তো একদমই উচিত না। খালাতো বোন নীলুফার কথাগুলো বেশ শান্তভাবে হজম করে নিলেন আরজু বেগম। দম নিয়ে ধীর স্বরে জবাব দিলেন, আমার মেয়ে কালো নয় বুবু, শ্যামলা। তাছাড়া শুধুমাত্র গায়ের রংটা একটু চাপা বলে 40 বছর বয়সী একজন মধ্যবয়স্ক লোকের সাথে তার বিয়ে দিতে হবে? 21 বছর বয়সী মেয়ের সাথে 40 বছরের বয়সী কি করে মানানসই হয়? আরজুর কথা শুনে অট্টহাসি শুরু হয়ে যায় নীলুফার। হাসতে হাসতে বলেন, মানানসইয়ের কথা কও তুমি? ছেলের এত বড় ব্যবসা, কত টাকা পয়সা, এমন ঘরে গেলে তোমার মেয়ে তো রাজরানী হয়ে থাকবে। যে মেয়ের জন্য এখন একটা ভালো সম্বন্ধ জুটাইতে পারলা না, কত কত ঘর লাগলো আর ভাঙলো, সেই মেয়ের জন্য এমন প্রস্তাব তোমার লুফে নেওয়া উচিত আরজু। মাফ করবেন বুবু, মেয়ে আমার এতটাও ফেলনা হয়ে যায়নি যে যার তার সাথে বিয়ে দিয়ে দেব। এমন পোলা 10 গ্রামে পাইবা তুমি? শুনেছি এর আগে ছেলের 3-3 বিয়ে হয়েছিল। 2-3 মাসের মাথায় বউগুলোই ছেড়ে চলে গিয়েছে। তাহলে কেমন ভালো ছেলে তা তো বোঝাই যাচ্ছে। আরজুর কথা শুনে নীলুফার মুখ পাংশুটে হয়ে যায়। থমথমে চেহারা বজায় রেখে বিদায় নিয়ে চলে যায় সে। যাওয়ার আগে আরো একবার ভেবে দেখার কথা বলতে ভুলে না সে। আরজু আর নীলুফার শেষের কিছু কথোপকথন কর্ণগোচর হয়ে যায় আহরারের। সে এসেছে এই বাড়িতে দায়ানের সাথে বিয়ের দাওয়াত দিতে। আহরার বুঝতে পারলো কথাগুলো কাকে নিয়ে হলো, তবে নিশ্চিত হতে পারছিল না। নীলুফা চলে যেতেই আরজু বেগম দায়ান আর আহরারকে দেখতে পেলেন। কৌতূহলী স্বরে জানতে চান, কাকে চাচ্ছ বাবারা? তোমাদের তো ঠিক চিনলাম না। দায়ান জবাব দেয়, আমি মকবুল মিয়ার বড় নাতি। মিয়া বাড়ির বড় ছেলে মাজেদুল আমার বাবা। শহর থেকে এসেছি। জসিম দাদু আছেন? ও, তুমি মকবুল চাচার নাতি, যার নাতনির বিয়ের আয়োজন চলছে? জি জি। এসো বাবা, ভেতরে এসো, আমি আব্বাকে ডেকে দিচ্ছি। আরজু বেগম চলে গেলেন শ্বশুরকে ডাকতে। যাওয়ার আগে সেলিনাকে চা রাস্তা রেডি করার কথা বলতেও ভুললেন না। আহরারের দৃষ্টি কেবল এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে শ্যামবতীকে এক নজর দেখার আশায়। এভাবে অরুণিকাদের বাড়িতে আসার সুযোগ পাবে ভাবেনি আহরার। দায়ান যখন বলছিল কোনো এক বাড়িতে দাওয়াত দিতে যাবে,
ঈশান রাদীপের মতো আহারারও যেতে মানা করে দেয়। তবে দায়ানের জোরাজুরিতে আহারার আসতে বাধ্য হয়। অন্য দুজন তো ঘুমাবেন, ঘুম ছেড়ে বেরোবে না। এখন মনে মনে বলছে আহারার। ভাগ্যিস এসেছিলাম। জসিমউদ্দিন আসতে দায়ান আহরার দুজনেই উঠে দাঁড়িয়ে সালাম দিল। জসিম সাহেব সালাম গ্রহণ করে তাদের বসতে বলে নিজেও বসলেন। দায়ানের সাথে আলাপ শুরু করলেন। এদিকে আহরার ভেতরে ভেতরে ছটফটিয়ে মরছে। আশপাশ নজর বুলাতে বুলাতে আনমনে বলে ফেলে সে। বাড়িটা বেশ সুন্দর। তার কথা শুনে জসিম সাহেব বলে ওঠেন, তোমার ভালো লেগেছে? তাহলে বাড়িটা ঘুরে দেখো। তখনই সেদিক দিয়ে আদ্রিকাকে যেতে দেখে জসিম সাহেব ডেকে বলেন, আদ্রিতা দাদু ভাই, এই নতুন মেহমানকে একটু বাড়িটা দেখাও তো। ও কিন্তু শহরের মেহমান। আহারার দিকে তাকিয়ে বললেন, ও আমার ছোট নাতনি, যাও ওর সাথে বাড়িটা দেখো। বান্ধবীর ডাক পেয়ে আম কুড়াতে বেরোচ্ছিল আদ্রিকা। দাদুর ডাক পেয়ে বেশ বিরক্তই হলো, তবুও কিছু করার নেই। আহারারকে নিয়ে বাড়ি দেখাতে লাগলো। অরুণিকাদের বাড়িটিও বিশাল জায়গা দিয়ে তৈরি করা, কারুকাজগুলো ভীষণ সুন্দর। একটা জমিদারি ভাব আছে। কিছুটা দেখতেই হঠাৎ বান্ধবীর ডাক শুনে আদ্রিকা বলে, এই বলে ছুটতে বেরিয়ে যায় সে। এদিকে আহারারের চোখ তো অন্য কাউকে খুঁজছে। বাড়ি দেখাতে তার বিশেষ মনোযোগ নেই। ঘরের জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমরেশ মজুমদারের সাতকাহন পড়ছে অরুণিকা। জানালাটি উঠোনের সাথে লাগানো। বাড়ির ভেতরে উঠোনটি খোলা উঠোন। এক ফলি রোদ এসে ভেতরে আশ্রে পড়ে। সেই রোদের ছোঁয়া এসে জানালায় লাগে। তার মধ্যে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে অরুণিকার। তাই সেখানে দাঁড়িয়ে নিজের পছন্দের বইটি পড়ছে সে। পড়ার মধ্যে গভীর মনোযোগ তার। বাহ, সাতকাহন আমারও পছন্দের বই। আচমকা পুরুষালী কণ্ঠস্বরে চমকে ওঠে অরু। মুখের কাছ থেকে বই সরিয়ে সামনে তাকিয়ে দেখে জানালার ওপারে সেই ছেলেটি দাঁড়িয়ে। কোনো স্বপ্ন দেখছে না তো সে? আহারার মুচকি হেসে পুনরায় বলে ওঠে, স্বপ্ন মনে হচ্ছে নাকি? আরে না, আমি সত্যি দাঁড়িয়ে আছি, এই দেখুন। বলে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে লাগলো আহারার। আর তা দেখে অরুণিকা আচমকা মুখের উপর জানালাটি লাগিয়ে দিল। সে ভীষণ ভয় পেয়ে গিয়েছে আহারারের এমন আচানক উপস্থিতিতে। কিছু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে ধীরে ধীরে আবার জানালাটি খুলে দেয় সে, কিন্তু কেউ নেই। ভালো করে উকুচুকি মেরেও কাউকে দেখতে পেল না। তাই বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। আর তখনই পেছন থেকে ভেসে এলো সেই স্বর, আমাকে খুঁজছেন নাকি? শোনায় না? থমকে দাঁড়িয়ে পড়ে অরুণিকা। পিছু ফিরবে কি ফিরবে না করতে করতে ফিরেই তাকায়। পিলারের সাথে হেলান দিয়ে দুহাত বুকে গুজে দাঁড়িয়ে আছে আহরার। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা। অরুণিকাকে তাকাতে দেখে ভ্রু নাচিয়ে উত্তর জানতে চায় আহরার। অরুণিকা চোখ নামিয়ে নেয়, ইতস্তত করতে থাকে, ছুটে পালাবে কিনা ভাবছে। আর হুট করে একেবারে সামনে এসে দাঁড়িয়ে পড়ে আহরার। নিচু স্বরে প্রায় ফিসফিসিয়ে বলে, চোখে একটু কাজল পরবেন, শোনায় না? বেশ মানাবে ওই সুন্দর মুখখানে। ঝট করে তাকায় অরুণিকা। এভাবে তো কেউ কখনো বলেনি। অথচ এই মানুষটা অরুণিকা দাঁড়ায় না আর। এবার সত্যিই ছুটে পালায় সে। আহারার হেসে ওঠে, প্রাণ খোলা হাসি। তার মুখটুকু খুলে রাখা এখন। হাসিতে তার সৌন্দর্যের আভা কয়েক গুণ বেশি ফুটে উঠেছে। আর এমন সুন্দর একটি দৃশ্য দেখে বিস্ময় নিয়ে থমকে আছে কিছু দূরে দাঁড়িয়ে থাকা আদ্রিকা। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তার কুড়িয়ে আনা আমগুলো। বিস্ময় ভরা কণ্ঠে বিড়বিড় করে বলতে থাকে সে। আকাশে আজ সূর্যের দেখা নেই। তুলোর মতো ধূসর বর্ণের মেঘ রাশির চলাচল দেখা যাচ্ছে কেবল। এই বর্ষা বাদলের দিনে রোদের দেখা পাওয়া বড় মুশকিল। রোদ এলেও কখন যে মেঘের ভেলায় মিলিয়ে যাবে কে জানে। সদর দরজার বাইরে দাঁড়িয়ে অস্থির চিত্তে অপেক্ষা করছে আদ্রিকা। মাথায় ঠিকঠাক ভাবে ওড়না জড়াতে জড়াতে বাড়ির ভেতর হতে বের হলো অরুণিকা। সেদিকে দেখে পুরো কুচকে বলে ওঠে আদ্রিকা, এতক্ষণ লাগলো আসতে তোমার বুবু? রাগ করে না বল, একটু কোচকাজ করছিলাম। চল বেরিয়ে পড়ি। হ্যাঁ চলো। অরুণিকা আর আদ্রিকা চললো দায়ানদের বাড়ির উদ্দেশ্যে। দায়ানের চাচি রেহানা এসে বারবার বলে গেছেন অরু আদ্রি যেন আগেই চলে যায়। বিশেষ করে অরু। মেয়েটা এসব কাজকর্মে যথেষ্ট পটু। তার হাতের কাজ বেশ যত্নশীল আর নিখুঁত। যে কোনো কাজে হাত লাগালে সেই কাজটি এত সুন্দর আর গুছিয়ে শেষ করবে যে সকলকেই তাক লাগিয়ে দিবে তা। তাই রেহানা চান বিয়ের বাড়ির কাজে অরু হাত লাগাক, যেন সবকিছু আরো সুন্দর হয়ে ওঠে। দায়ানদের বাড়িতে ইতিমধ্যে বিয়ে বাড়ির আয়োজন শুরু হয়েছে।
ঘর সাজানো থেকে শুরু করে স্টেজ সাজানোর ও গেট সাজানোর সকল জিনিসপত্র আনা হয়ে গিয়েছে। এক গাদা রঙিন কাগজ, জড়ি, সুতা আর অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে বাড়ির ভেতরের উঠোনটাতে বসেছে অরুণিকা। তারপর মনের মাধুরী মিশিয়ে যত্নের সাথে নিজের বুদ্ধি খাটিয়ে তৈরি করছে বিভিন্ন নকশা। তাকে সাহায্য করছে আদ্রিকা, রূপা, ঝুমুর, নূপুর। এদিকে বাইরে স্টেজ বানানোর কাজ চলছিল। বাঁশ কেটে তা দিয়ে স্টেজ তৈরি করার কাজ সারছিল 4 বন্ধু। কাজ মোটামুটি এগিয়ে গেলে দায়ান এসে বলে, এখন কাজটা এতটুকু থাক, বাকিটা পরে সাজানো যাবে। চল যাই, বাড়ির ভেতরের কাজগুলো এবার আগাই। কপালের ঘাম মুছতে মুছতে ঈশান জবাব দেয়, হ্যাঁ দোস্ত চল। মেঘমেঘ আবহাওয়া থাকা সত্ত্বেও ঘেমে নিয়ে অবস্থা খারাপ, একটু শরবত খাওয়া দরকার। রাদীপ বলে ওঠে। আর এদিকে তো আমার খিদে পেয়ে গেছে। রাদীপের মাথায় টোকা মেরে আহরাজ জবাব দেয়, সকালবেলা সব থেকে বেশি তো তুই খেলি, আর এখনই খিদে পেয়ে গেল। কত খাওয়া লাগে তোর? এত খেলে মোটা হয়ে যাবি, পরে কিন্তু মেয়ে পাবি না। বলতে বলতে হেসে ওঠে আহরার। তার সাথে তাল মিলিয়ে দায়ান, ঈশানও হাসতে থাকে। ওদের হাসি থেকে মেকি রাগ দেখায় রাদীপ। একদম অপমান করার চেষ্টা করবি না আমার, আমি একদম ফিট। দায়ানকে দেখ, দিন দিন আলু পটাশ হয়ে যাচ্ছে, ওকে কিছু বল। ফুস করে ওঠে দায়ান। বাই এনি চান্স তুই আমার ইনডিরেক্টলি মোটা বললি? সবকটা দাঁত কেলিয়ে রাদীপ জবাব দেয়, ইনডিরেক্টলি বলবো কেন, ডিরেক্টলি কইতাছি, তুই একখান মোটা। শালা নিজের ঋত্বিক রোশন মনে করস? এই বলে দায়ান এগিয়ে এসে দুম দুম করে কিল বসাতে থাকে রাদীপের পিঠে। রাফিদ সাবধান বন্ধু, ডাইনের একটা কিলে তোর একটা হাড্ডি চুরমার। কথাটা প্রশংসা ছিল নাকি অপমান তা বোঝার চেষ্টা করতে থাকে দায়ান। তবে বোঝাবুঝি বাদ দিয়ে সে রাদীপকে ছেড়ে এক হাতে ঈশানের গলা চেপে ধরে হে হে করে হাসতে থাকে। কি বন্ধু, প্রশংসা করছিলে? দায়ানের চাপ খেয়ে ঈশান খরগোশের মতো লাফাতে থাকে। দায়ান ওভাবেই ঈশানকে ধরে বাড়ির ভেতর যেতে থাকে। পিছু পিছু রাদীপ আর আহরারও হাসতে হাসতে ওদের অনুসরণ করতে থাকে। ভেতরে প্রবেশ করতেই বাকি 3 জন যার যার মতো দুষ্টমিতে ব্যস্ত। এদিকে আহরারের পা থেমে গিয়েছে কখন, চোখ দুটো স্থির, বিস্মিত নয়নে অবলোকন করে যাচ্ছে এক অপূর্ব দৃশ্য। শ্যামবতী কন্যা কি গভীর মনোযোগের রঙিন কাগজের নকশা বুনছে? তার হাতের শিল্পকর্ম চোখে লাগার মতোই। গালে মুখে হয়তো জড়ির ছোঁয়া লেগেছে। মুখখানা চিকচিক করছে, মাঝে মাঝে ঠোঁটের কোণে আলতো হাসির রেখা খেলে যাচ্ছে। চোখ তুলে যাইছে, এক একজনকে এটা ওটা বুঝিয়ে দিচ্ছে, পুনরায় নিজের কাজে মনোযোগী হচ্ছে। সে দৃশ্য দেখতে দেখতে মৃদু হেসে আহরার ধীরে স্বরে বলতে থাকে, আমাদের তবে আবার একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎ হলো, শোনায় না? আলগোছে চোখ তুলে তাকায় অরুণিকা। নামিয়ে নিতে গিয়েও পারে না, ঝট করে ফিরে তাকায়। মুখ দেখা না গেলেও সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে চিনতে অসুবিধা হয় না তার। এই মানুষটা, উনি এখানে? তার মানে এই বিয়ের উদ্দেশ্যে ওনার এখানে আসা? ব্যাপারটা পুরোপুরি বোধগম্য হতেই অরুণিকার ভিতরে ছটফটানি ধরে যায়। তাকে এখানে থাকতে হবে? এই মানুষটার আশেপাশে কিভাবে থাকবে সে? অরুণিকা ভাবনার মাঝে আরো একবার চোখ তুলে তাকালো আহরারের দিকে। তা দেখে আহরার ভুরু নাচায়। অরুণিকা নামিয়ে নেয় চোখ, আর তাকানোর সাহস পায় না। ওদিকে দায়ানের ডাক পড়ে যায়। হালকা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গিয়েছে। ডাক পেয়ে আহরার চলে যায়। অরুণিকা তা বুঝতে পারে। ধীরে ধীরে আর চোখে দেখতে থাকে সে আহরারের যাওয়ার পথে। যেতে যেতে হুট করে আহরার ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে তাকায় সরাসরি অরুণিকার দিকে। ভরকে যায় অরুণিকা, চোখ নামিয়ে নিয়ে ঝটপট কাজে ডুবে যায়। মুস্কি হেসে আহরার ঘরের ভেতরে ঢুকে যায়। বিকেল বেলা দায়ানা চাচার সাথে বাজারে গিয়েছে আরো কিছু বাজার সারতে। রাদীপ আর ঈশান একটু ঘুরতে বেরিয়েছে। আপাতত কাজের চাপ তেমন নেই। আগামীকাল গায়ে হলুদের অনুষ্ঠান, বাকি কাজগুলো আগামীকাল সারলেই চলবে। আহরার বাড়িতেই আছে, সে কোথাও যায়নি, যেতে চায়নি। তার কারণ অরুণিকার আশেপাশে থাকতে তার বড্ড ভালো লাগছে। লোকচক্ষুর আড়ালে সে যে অরুণিকার পিছু পিছু ঘুরছে, নানা ছুতো বাহানায় অরুণিকার আশেপাশে থাকার চেষ্টা করছে, তা অরুণিকা বেশ বুঝতে পারছে। তার অস্বস্তিও বেড়ে চলছে। এসব সে মোটেও স্বাভাবিকভাবে নিতে পারছে না। তার মধ্যে এক ধরনের ভীতি কাজ করতে থাকে, যা সে কাউকে বলতেও পারছে না, বোঝাতেও পারছে না। বাড়ির পাশের পুকুরটিতে শান বাঁধানো ঘাট, বেশ সুন্দর দেখতে। সেখানে বসে বসে শান্ত পানির দিকে চেয়ে এক ধ্যানে কিছু একটা ভাবছে আহরার। কি ভাবছে? ভাবছে তার সুনয়না শ্যামপতিকে নিয়ে। নিজেই নিজেকে প্রশ্ন করে আহরার, কি হয়েছে তোর? মেয়েটাকে এক পলক
দেখার জন্য এত মুখিয়ে থাকিস কেন সব সময়? তার মুখ দর্শন হলে কেন ভেতরটা ঠান্ডা হয়ে আসে তোর? ওই মায়াবী চোখের পানে চেয়ে অন্তর শীতলীকরণ করিস কেন? কে হয় মেয়েটা তোর? কি চাস ওর কাছে? তপ্ত শ্বাস ছেড়ে চোখ বুজে নেয় আহারার। কিছু সময় নিজেকে স্থির করে মস্তিষ্কের অভ্যন্তরে চলতে থাকা এলোমেলো অনুভূতিগুলোকে গুছিয়ে নেয়। অতঃপর চোখ খুলে পুনরায় দৃষ্টি নিক্ষেপ করে পুকুরের শান্ত স্থির পানির দিকে ঠোঁট বাঁকিয়ে হাসি ফুটিয়ে বলতে থাকে, জানি না আমি কি চাই, শুধু জানি ওই শ্যামবতীর মায়ায় পড়েছি আমি। সেই মায়া কখন কিভাবে আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে দিয়েছে তা আমার অজানা। তবে তাকে দেখলে বুকের ভেতর চিনচিন করে ওঠা সূক্ষ্ম ব্যথাটা আমাকে তার কাছে টানে, আরো কাছে, আরো কাছে। বহুক্ষণ তার শ্যামবতীকে দেখে না, তাই ঝট করে উঠে দাঁড়িয়ে ঝড়ের বেগে ছুটে যায় সে বাড়ির ভেতরে। এদিক ওদিক খুঁজে বেড়াতে থাকে তার সুনয়নাকে, কিন্তু একই কোথায় গেল সে? নজরে আসছে না কেন? কেমন যেন খালি খালি লাগছে তার। ইতি উতি চাইতে চাইতে সামনে এগোচ্ছিল সে, আচমকা কোথা থেকে যেন হুট করে উড়ে এসে সামনে পড়ার মতোই দাঁড়িয়ে পড়লো আদ্রিকা। জুড়ি চোখে পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে সে আহারার, তারপর ফিক করে হাসে দেয়। হেসে হেসেই বলে, ভাইয়া, আপনি সেই ভাইয়া না যে আমাদের বাড়ি গিয়েছিলেন, যাকে বাড়ি ঘুরিয়ে দেখিয়েছিলাম? আহারার উপর নিচ মাথা দুলিয়ে জানায়। আদ্রিকা আবারও বলে ওঠে, কিন্তু আপনি এভাবে মুখ ঢেকে চলেন কেন বাড়ির ভেতরেও? গম্ভীর স্বরে জবাব দেয় আহারার। আমি নিজের মুখ প্রদর্শন করি না। আদ্রিকা হেসে ফেলে আবার, প্রায় ফিসফিসিয়ে বলে ওঠে, কিন্তু আমি যে আপনার মুখটা দেখে ফেলেছিলাম তা কি আপনি জানেন? ধক করে ওঠে আহারারের বুক। কি বলে এ মেয়ে? আর অভিসন্ধিত ঠাওর করা যায় না। চঞ্চলা আদ্রিকা ফির ছটফটিয়ে বলতে থাকে, কখন দেখেছি জানেন? যখন আপনি আমার বুবুর সাথে কথা বলছিলেন। আর এটাও বেশ ভালোভাবে বুঝেছি আমার বুবুকে আপনি পছন্দ করেছেন, তাই না? তাই না বলুন? এবার বেশ বিব্রত বোধ করে আহারার। এত কুটুকে একটা মেয়ে কেমন জেরা করছে তাকে, আবার একটু লজ্জাও লাগছিল তার। এভাবে পিচ্ছি একটা মেয়ের কাছে ধরা পড়ে গেল ভেবে মাথা চুলকে আশপাশ দেখছিল আহারার। কেউ আবার শুনে ফেললো না তো? এবার আদ্রিকা বেশ গদগদ কণ্ঠে বলতে থাকে, আর হুশ করে বলে উঠল। নিজের ঠোঁটে আঙ্গুল থেকে ইশারায় চুপ করতে বলে। আশেপাশে আরো একবার ভালো করে দেখে নেয়, না কেউ নেই। এবার ধীর স্বরে জবাব দেয়, আস্তে কথা বলো, কেউ শুনে ফেললে কি ভাববে? আরের কথা বুঝতে পেরে আদ্রিকা বুঝদারের মতো মাথা নাড়ায়, তারপর গলার স্বর খাদে নামিয়ে বলে, কিন্তু একটা কথা জানেন? কি কথা? আমার বুবু কিন্তু বেশ কঠোর মনের অধিকারী। তাকে টলাতে আপনার অনেক কাঠখড় পোড়ানো লাগবে ভাইয়া। বক্র হেসে আহারার জবাব দেয়, তাই নাকি? তাহলে হাত ধুয়ে মাঠে নামি, দেখি ম্যাডাম কতটা কঠোর হয়ে থাকতে পারেন। কি বলো? আপনি চেষ্টা চালিয়ে যান ভাইয়া, আমি আছি আপনার সাথে। সত্যি? হ্যাঁ সত্যি তো। এমন একটা রাজপুত্র আমার বুবুর বড় হলে আমার চেয়ে খুশি আর কে হবে? আদ্রিকার কথা শুনে খুক খুক করে কাশতে থাকে আহারার। প্রসঙ্গ পাল্টে বলে, আচ্ছা তোমার নামটা কি জানো? আমার নাম আদ্রিকা, আর বুবুর নাম হলো অরুণিকা। অবশেষে সে তার শ্যামবতীর নাম জানলো। মনে মনে কয়েকবার আওড়ে নেয় সে, অরুণিকা, অরুণিকা, অরুণিকা। রূপা আর ঝুমর আজ এক অদ্ভুত পরিকল্পনা সাজিয়েছে আহারের মুখ দেখার জন্য। প্রতিদিন সন্ধ্যার পর এখানে বিদ্যুৎ চলে যায়। আজ রূপা ভেবে রেখেছে যখনই বিদ্যুৎ চলে যাবে হারিকেন দেওয়ার বাহানায় ওই ঘরে ঢুকবে আর সাথে সাথে আহারের মুখ দেখে নিবে। ঘরে নিশ্চয়ই মুখ ঢেকে রাখবে না। সন্ধ্যা প্রায় নেমেই গিয়েছে। ঝুমর হারিকেন রেডি করে রেখেছে, অপেক্ষা এবার শুধু বিদ্যুৎ যাওয়ার। বারান্দা পেরিয়ে হেঁটে যাচ্ছে অরুণিকা। রান্নাঘর থেকে বড় মা ডেকে পাঠিয়েছে। দায়ানের মেজো চাচিকে বড় মা বলেই ডাকে অরুণিকা। কিছু দূর যেতেই আচমকা বিদ্যুৎ চলে গেল। নেমে এলো চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারে হাঁটতে গিয়ে হুট করে কোথায় যেন টান খেয়ে হাতের ব্রেসলেটটি ছুটে যায় অরুণিকার। তা বুঝতে পেরে বিরক্ত হয় সে। এখন এই অন্ধকারে কোথায় খুঁজবে ব্রেসলেট? মেঝেতে বসে পড়ে সে অন্ধকার হাতড়ে হাতড়ে খুঁজতে থাকে ব্রেসলেটটি, কিন্তু কিছুতেই পাচ্ছে না। ফোনটা কোথায় রেখেছে জানে না আহারার। বিদ্যুৎ চলে যাওয়ার অন্ধকারে ফোন খুঁজে পাওয়া সম্ভব নয়। তবে সে যেখানে
দাঁড়িয়ে ছিল, তার পাশে দেয়াশলাই আর মোমবাতি রাখা ছিল। দায়ান রেখেছিল। যেহেতু এখানে বিদ্যুতের সমস্যা একটু বেশি, আন্দাজ করে দেয়াশলাই খুঁজে বের করলো সে। কাঠি জ্বালাতেই সেই আলোতে মোমবাতি পেল। তারপর মোমবাতিটি জ্বালিয়ে নিল। এদিকে মেঝে হাতটাও ব্রেসলেট খুঁজে না পাওয়ায় উঠে দাঁড়ায় অরুণিকা। ঠিক সেই মুহূর্তে আহারার মোমবাতি নিয়ে সামনে ফিরে দাঁড়ায়। মুখোমুখি হয়েছে রূপবান আর শ্যামবতী। আহারারের হাতের মোমবাতিটি ঠিক মাঝখানে ধরে রাখে। সে মোমবাতির নরম আলোয় শ্যামপতির মায়াবী মুখখানা আরো মায়াবী দেখাচ্ছে। আহারার মুগ্ধ দৃষ্টিতে দেখতে থাকে, আর তার মুখ দিয়ে আনমনে বেরিয়ে আসে একটি শব্দ, অপূর্ব। মোমের মৃদু আলোকছটটা এসে পড়েছে দুজনের মুখেই। এভাবে আহারারের মুখোমুখি হবে ভাবেনি অরুণিকা। স্থির হয়ে তাকিয়ে আছে সে। এদিকে আহারারের ঘোর লাগা দৃষ্টি অরুণিকার অন্তর ছেদ করে তীরের বেগে প্রবেশ করে যায় ভেতরে। আহারারের মৃদু স্বরে বলে ওঠে, আজ আমার রাজকপাল মনে হচ্ছে, এই সময় না স্বয়ং আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমতা আমতা করতে থেকে অরুণিকা ইতি উতি করতে করতে বলে, আমি আসলে আমার ব্রেসলেটটা পড়ে গেছে এখানে কোথাও। বলতে বলতে আবারও খুঁজতে থাকে অরুণিকা। আহারারের পায়ের একটু কাছেই পড়েছিল ব্রেসলেটটি। সেটা দেখতে পেয়ে হাতে তুলে নেয় আহারার। চোখের সামনে তুলে প্রশ্ন করে, এটা খুঁজছিলেন নাকি? ব্রেসলেটটি দেখতে পেয়ে খুশি হয় অরুণিকা। উৎফুল্ল হয়ে জবাব দেয়, হ্যাঁ, এই তো, এটাই। বলতে বলতে সেটা নিতে গেলেই আহারার তার মুঠোয় পুড়ে নেয়। নিতে দেয় না। অরুণিকা মন খারাপ করে বলে, দিয়ে দিন না। আহারার একটু সামনে এগিয়ে আসে। অরুণিকা অস্বস্তিতে পড়ে যায়। মনে মনে বলতে থাকে, কি বিপদে না পড়লাম। অরুণিকা চোখের দিকে চেয়ে আহারার বলে ওঠে, আর যদি না দিই? ও ও ওটা ওটা আমার বাবার দেওয়া, প্লিজ দয়া করে দিয়ে দিন। হাতটা দিন। বুঝতে না পেরে অবাক দৃষ্টিতে চায় অরুণিকা। মোমবাতিটি পাশের টেবিলের উপর রেখে আহারার পুনরায় বলে, হাতটা দিন। অরুণিকা ধীরে ধীরে এক হাত বাড়িয়ে দেয়। আহারার সেই হাতে বেশ যত্ন করে ব্রেসলেটটি পরিয়ে দেয়। পরানো হয়ে গেলে সেদিকে তাকিয়ে হেসে উঠে বলে, বাহ, বেশ সুন্দর। আমি আমি এখন চাই। এই বলে অরুণিকা আহারারের পাশ কাটিয়ে ছুটে পালাতে চায়, কিন্তু যেতে পারে না। তার ওড়নাতে টান লাগাই দাঁড়িয়ে পড়তে বাধ্য হয়। ওড়নার একাংশ টেনে ধরে রেখেই আহারার বলে ওঠে, সব সময় এমন পালাই পালাই করেন কেন অরুণিকা? আহারারের মুখে নিজের নাম শুনে অবাক হয় অরুণিকা, কিন্তু কিছু বলে না। আহারার ওড়না ছেড়ে দেয়। অরুণিকা সামনে এসে দাঁড়িয়ে বলে, আমাকে দেখলেই কেন পালাতে চান আপনি? আমার আমার কাজ আছে অনেক। তাই ঠিক আছে, যান তাহলে। এই বলে পথ থেকে সরে দাঁড়ায় আহরার। আর এই সুযোগে অরুণিকা ছুট লাগায়। তবে দরজার কাছে যেতেই আবার থমকে যায় আহরারের কথা শুনে। সুযোগ করে পুরো একটা দিন আপনাকে আমার সামনে বসিয়ে রাখবো, সেই দিন কিন্তু আপনি পালাতে পারবেন না অরুণিকা। আহরারের কথার কোনো জবাব নেই অরুণিকার কাছে। সে শুধু মাথা ঘুরিয়ে একবার চাইলো আহরারের দিকে। কি বোঝাতে চাইলো মানুষটা বুঝতে চায় না সে। ঝড়ের বেগে পালিয়ে গেল সেখান থেকে। তা দেখে আহরার হাসিতে লুটিয়ে পড়ে। মোমবাতিটি হাতে নিয়ে সেও বেরিয়ে পড়ে ঘর থেকে। ওদিকে হারিকেন জ্বালাতে গিয়ে হারিকেনটাই উল্টে ফেলে দিয়ে ভেঙে ফেলেছে রূপা। নতুন হারিকেন এনে তা জ্বালিয়ে যখন আহরারের ঘরে এলো, ঘর তখন ফাঁকা। ঘর এ মাথা ও মাথা, এমনকি খাটের নিচেও খুঁজে দেখে, কিন্তু না, পায় না। এবার নিজের কপালে নিজেই বাড়ি মেরে বলে, ওই মুখ আর দেখা হবে না আমার। সকাল সকাল আদ্রিকাকে ঘুম থেকে টেনে তুলে দিয়েছে অরুণিকা। সাদের ঘুম ভাঙায় বড্ড বিরক্ত লাগছে আদ্রির। উফ বুবু, আর একটু ঘুমোতে দাও না। কি সুন্দর আবহাওয়া, এমন আবহাওয়ায় ঘুম ছেড়ে কার উঠতে ইচ্ছে করে বলো? উফ না বলো, এখন আর ঘুমানো যাবে না। ওঠ, তাড়াতাড়ি একটু বাড়ি যা, কিছু টুকটাক জিনিস আনা লাগবে, জলদি যা। পরে আনবো, এখন ঘুমাই। অরুণিকা জোর করে টেনে বসিয়ে দেয় আদ্রিকাকে। দু হাতে ধরে বসিয়ে রেখে বলে, আজ প্রচুর কাজ, একটু পরেই হুলস্থুল শুরু হয়ে যাবে, আর সুযোগ হবে না, এক্ষুনি যাবি। চল নাম। এই বলে এক প্রকার জোর করে নামিয়ে দিল আদ্রিকাকে। বাধ্য হয়ে ঘুম বাদ দিয়ে বের হতেই হলো তাকে। চোখ ডলতে ডলতে বাড়ির মূল দরজার সামনে এসে দাঁড়ায় সে। আধো আধো চোখ বুজে সাই করে দরজাটা খুলে বেরোতে যায়, আর আচমকা কাউকে বেশ জোরে সোরে ধাক্কা দিয়ে বসে। সারা রাত বৃষ্টি হওয়ার দরুন বাইরেটা পিচ্ছিল হয়েছিল বেশ।
আর ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে মানুষটি পিছলে পড়ে যায় ধাম করে। হোয়াট দ্য হেল? রাগত স্বরে চিৎকার শুনে এক লাফে ঘুম উবে যায় আর্টিকার। সামনে তাকিয়ে একটা ছেলেকে কাদা মাটিতে পড়ে থাকতে দেখে বেশ হাসি পেল তার। তবে যখনই সে বুঝতে পারলো তার ভুলের জন্যই মানুষটা পড়ে গিয়েছে, সে দ্রুত এগিয়ে এসে মানুষটিকে ধরে দাঁড় করালো আর সমানে বলে যাচ্ছে, আমি খুব খুব দুঃখিত, দেখতে পাইনি আমি, ভুল হয়ে গেছে, মাফ করবেন। ছি ছি, কাদামেখে কি অবস্থা হয়েছে, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। এই বলে এক প্রকার টানতে টানতে ছেলেটিকে কলপাড়ে নিয়ে এলো। ছেলেটি বাধা দেওয়ার সুযোগটাও পাচ্ছে না। আরে আরে করতে করতেই আর্টিকা টেনে নিয়ে চলেই এলো, আর এনেই বালতি থেকে মগ ভর্তি পানি উঠিয়ে ছেলেটির গায়ে ঢালতে থাকে। এই ঠান্ডা আবহাওয়ায় এমন কনকনে ঠান্ডা পানি গায়ে লাগায় লাফিয়ে উঠে ছেলেটি, ছিটকে 2 কদম পেছিয়ে যায়। পুনরায় চেঁচিয়ে বলতে থাকে, স্টুপিড, মাথায় সমস্যা আছে নাকি তোমার? আর্টিকা জিভ কেটে বলে, ইস রে, খুব ঠান্ডা তাই না? তাহলে এক কাজ করুন, ওই পুকুরটাতে গিয়ে টুপ করে 2টো ডুব দিয়ে নিন, তাহলে বেশি ঠান্ডা লাগবে না, আর কাদাগুলো পরিষ্কার হয়ে যাবে। আর্টিকার কথা শুনে ছেলেটি আঙুল উঁচিয়ে ক্ষুব্ধ স্বরে বলে,